নমস্কার বন্ধুরা, আপনাদের ভালোবাসার এই চ্যানেলটিতে আজ আমি এক নতুন গভীর এবং ভীষণ আবেগঘন গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো। তিনি চাননি তার পরিচয় প্রকাশ হোক, কিন্তু তার হৃদয়ের এই গভীর অনুভূতির কথাগুলো তিনি সবার সাথে ভাগ নিতে চেয়েছেন। আমি অনুরোধ করব মন দিয়ে পুরো গল্পটি শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম মিতালি, বয়স ৩৫, বিয়ে হয়েছে ১৩ বছর, সংসার, স্বামী, ছেলেমেয়ে সবই আছে। বাইরে থেকে দেখলে মনে হবে ১০টা সাধারণ বাঙালি পরিবারের মতোই আমাদের জীবন, কিন্তু ভিতরের খবরটা যে কতটা অন্যরকম তা কেবল আমিই জানি। আমার স্বামীর নাম অরিন্দম, সে এক সরকারি দপ্তরে উচ্চপদস্থ কর্মচারী। আমি গৃহবধূ। আমাদের ২ সন্তান, মেয়ে তিতলি ক্লাস 7-এ পড়ে আর ছেলে রনি ক্লাস 4-এ। অরিন্দমের পরিবার বেশ বড়, বাবা মা, ২ দাদা, ২ বৌদি, তাদের ছেলে মেয়ে সবাই মিলে এক ছাদের তলায়। অরিন্দমের এক ফুপাতো ভাই আছে, নাম সোমেশ, তার বিয়ে হয়েছে বছর ৩ আগে। তার স্ত্রী রীতা আমার থেকে বছর ২-এর ছোট, খুব হাসি খুশি মিষ্টি মেয়ে। আমাদের সম্পর্কটা দেওর বৌদির মতো হলেও অনেক ক্ষেত্রে যেন তার চেয়ে বেশি। রীতার বাপের বাড়ি থেকেই আমাদের এই নতুন গল্পের শুরু। রীতার এক ভাই আছে, নাম দিব্যেন্দু, বছর ১৮, সদ্য কলেজ শেষ করে চাকরির খোঁজে আছে। দেখতে বেশ সুশ্রী, শান্ত প্রকৃতির, কিন্তু তার বুদ্ধিমত্তার ছাপ তার চেহারায় সব সময় লেগে থাকত। সে একসময় আমার মেয়ে তিতলির কাছে অঙ্ক পড়াতে আসত। হ্যাঁ, এটাই আমার গল্পের মূল কেন্দ্রবিন্দু। রীতার অনুরোধে আর তিতলির অঙ্কের দুর্বলতার কথা ভেবে আমি দিব্যেন্দুকে তিতলির টিউটার হিসেবে আনি। প্রথম দিকে সবটাই ছিল স্বাভাবিক। দিব্যেন্দু আসত, পড়াত, চলে যেত। আমি তাকে চা জলখাবার দিতাম, বাড়ির একজন সদস্যের মতোই। কিন্তু কখন যে মনের গভীরে একটা অন্যরকম অনুভূতি জন্ম নিতে শুরু করল তা আমি নিজেও বুঝিনি। তখন আমি সবে ২৩ কি ২৪, সদ্য নতুন বিয়ে হয়েছে। অরিন্দমের পরিবারে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই নতুন বাড়িতে, নতুন পরিবেশে নিজের একটা জায়গা তৈরি করে নেওয়া সহজ ছিল না। ঠিক সেই সময়ে দিব্যেন্দুর আগমন। সে যখন প্রথম এলো তখন সে ছিল কিশোর, আমার কাছে সে ছিল রীতার ছোট ভাই। কিন্তু সময়ের সাথে সাথে তিতলির পড়ার সময়গুলোই আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করতে শুরু করল। আমি সবসময় একটু অন্যরকম ছিলাম, বই পড়তে ভালোবাসতাম, সিনেমা দেখতে ভালোবাসতাম, কিন্তু নিজের মনের কথা কাউকে সেভাবে বলতে পারতাম না। অরিন্দম ভালো মানুষ, কিন্তু ওর জগৎটা ছিল ভীষণ অন্যরকম। অফিস, বন্ধুবান্ধব, খেলাধুলা, এই নিয়েই ওর সবটা। আমার আবেগ, আমার অনুভূতিগুলো ওর কাছে প্রায়শই অধরা থাকত। সে হয়তো বুঝত না বা বোঝার চেষ্টাও করত না। সেই সময়ে যখন আমার নিজের ভেতরের জগতে একটা শূন্যতা কাজ করত, তখনই দিব্যেন্দুর সান্নিধ্য আমার জীবনে এক অন্যরকম স্বস্তি এনে দিল। প্রথম দিকে আমি এটাকে নিছকই আকর্ষণ বলে মনে করতাম, একজন অল্পবয়সী মেধাবী যুবকের প্রতি একজন পূর্ণবয়স্ক নারীর স্বাভাবিক টান। কিন্তু যত দিন যেতে লাগল এই অনুভূতিটা আরও গভীর হতে শুরু করল। দিব্যেন্দু যখন তিতলিকে পড়াত তখন আমি প্রায়শই তার পাশে বসে থাকতাম। তার পড়ানোর ভঙ্গি, তার শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর, তার তীক্ষ্ণ বুদ্ধি সবই আমাকে মুগ্ধ করত। সে যখন কোনো কঠিন অঙ্ক সহজভাবে বুঝিয়ে দিত, তার চোখে মুখে যে আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠত তা আমাকে এক অদ্ভুত আনন্দ দিত। একদিন তিতলির অঙ্ক পরীক্ষা ছিল। সেদিনের অঙ্কগুলো খুব কঠিন ছিল। দিব্যেন্দু সারা রাত জেগে তিতলিকে পড়িয়েছিল। সকালে যখন সে এলো তাকে দেখে মনে হচ্ছিল সে বড্ড ক্লান্ত। আমি তার জন্য স্পেশাল চা বানিয়ে নিয়ে এসেছিলাম। সে যখন চায়ের কাপে চুমুক দিচ্ছিল তখন ওর দিকে তাকিয়ে রইলাম। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখের নিচে হালকা কালি, সব মিলিয়ে ওকে এক অন্যরকম মায়াচ্ছন্ন দেখাচ্ছিল। সেই মুহূর্তে আমার ভিতর থেকে একটা গভীর টান অনুভব করলাম। মনে হচ্ছিল ওর পাশে গিয়ে বসি, ওর কপালে হাত বুলিয়ে দিই। কিন্তু সমাজ, সংসার, আমার নিজের পরিচয় সব কিছুই আমাকে আটকে রেখেছিল। অরিন্দম তখন অফিসের কাজে প্রায়শই বাইরে থাকত। সেই সময়গুলোয় দিব্যেন্দুর আশাটা আমার কাছে এক নতুন অধ্যায়ের সূচনা করত। সে যখন আসত বাড়িটা যেন প্রাণ ফিরে পেত। তিতলি যখন পড়ত আমি কখনো রান্নাঘরে, কখনো বা বারান্দায় বসে থাকতাম, কিন্তু আমার মন থাকত দিব্যেন্দুর কাছে। সে যখন কথা বলতো তার গলার স্বরে যে এক ধরনের মাদকতা ছিল তা আমাকে আচ্ছন্ন করে ফেলত। তার বলা কথাগুলো যেন আমার মনের গভীরে অনুরণিত হতো।
একদিন রীতা এসেছিল আমাদের বাড়ি। তিতলি তখন ওর ঘরেই পড়ছে। আমি আর রীতা বারান্দায় বসে গল্প করছিলাম। সে তার ছোটবেলার অনেক গল্প বলছিল। বলতে বলতে বলল, জানিস মিতালিদি, আমার ভাই দিব্যেন্দু ছোটবেলা থেকেই খুব শান্ত, কিন্তু ওর মধ্যে একটা জেদ আছে। যা একবার মনে করে সেটা করেই ছাড়ে। ওর মাথায় যখন একবার কিছু ঢুকে যায় তখন সেটা বের করা মুশকিল। রীতার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি কি সত্যিই ওর মাথায় কিছু ঢুকিয়ে দিয়েছি? আমাদের গোপন সেই মুহূর্তগুলো শুরু হলো খুবই সূক্ষ্মভাবে। প্রথমে দৃষ্টি বিনিময়, তারপর একে অপরের সান্নিধ্য খোঁজা। তিতলি যখন একটু একা থাকত তখন দিব্যেন্দু আমার কাছে এসে বসত। হয়তো সে কোনো বই নিয়ে কথা বলতো বা অন্য কোনো বিষয়, কিন্তু সেই কথার আড়ালে চলত অন্য এক খেলা। আমাদের চোখের ভাষা, আমাদের নিঃশ্বাসের শব্দ, সব কিছুই যেন একে অপরের প্রতি এক তীব্র আকর্ষণের ইঙ্গিত দিত। একদিন অরিন্দম আর ওর বন্ধুরা মিলে পিকনিকে গিয়েছিল। আমি যাইনি। বাড়িতে আমি আর তিতলি একা। তিতলি তখন তার ঘরে খেলছে। দিব্যেন্দু এলো তিতলিকে পড়াতে। ঘরের দরজাটা সামান্য খোলা ছিল। সে যখন পড়াতে বসল, আমি ওপাশে দাঁড়িয়ে ওকে দেখছিলাম। হঠাৎ সে আমার দিকে তাকালো। ওর চোখে এক অন্যরকম জিজ্ঞাসা। আমি ধীরে ধীরে ওর কাছে এগিয়ে গেলাম। ও তখনও পড়ানোর ভঙ্গিতেই ছিল। আমি ওর পাশে বসলাম। আমাদের শরীর প্রায় ছুঁই ছুঁই। আমি ওর হাতটা ধরলাম। নরম উষ্ণ সেই হাত। আমার সারা শরীর যেন কেঁপে উঠল। ও আমার দিকে তাকালো। ওর চোখে ভয়, উত্তেজনা, আর আমিও কি তাই? ওর চোখে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম। সেদিন আমরা কথা বললাম না, শুধু একে অপরের চোখে তাকিয়ে রইলাম। সেই নীরবতায় যেন হাজারো কথার সমষ্টি। ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার ত্বকে এসে লাগছিল। আমার বুকের ধুকপুকুনি আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল এই সময়টা যদি থমকে যেত। অরিন্দম, তিতলি, রনি, সংসার সব কিছু যেন এক লহমায় অর্থহীন মনে হচ্ছিল। শুধু দিব্যেন্দু আর আমি। এই নিষিদ্ধ ভালো লাগা, এই অচেনা আকর্ষণ যা আমাকে প্রতি মুহূর্তে টানছিল এক গভীর সমুদ্রে। পরের দিনগুলো আরও কঠিন হয়ে উঠল। আমাদের একে অপরের প্রতি আকর্ষণ এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে আমরা কেউই আর নিজেকে সামলাতে পারছিলাম না। কিন্তু ভয়টাও ছিল তীব্র। ধরা পড়ে গেলে কি হবে? সমাজে মুখ দেখানোর জায়গা থাকবে না, অরিন্দমের অপমান, সন্তানদের ভবিষ্যৎ, সব কিছু নিয়েই এক নিদারুণ চিন্তা। তবুও এই নিষিদ্ধ ভালো লাগাটা আমাদের ক্রমশ গ্রাস করছিল। একদিন তিতলি আর রনিকে নিয়ে আমি বাপের বাড়ি গিয়েছিলাম। অরিন্দম তখন অফিসের কাজে বাইরে। বাড়িতে আমি একা। সেই সুযোগে আমি দিব্যেন্দুকে ডেকে পাঠালাম। ওর আসার কথা ছিল পরের দিন, তিতলির পড়া। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারলাম না। ও এলো। দরজা বন্ধ করলাম। বাইরে তখন বৃষ্টি পড়ছে। প্রকৃতির এই ভেজা সুর যেন আমাদের মনের অব্যক্ত অনুভূতিগুলোকে আরও উস্কে দিচ্ছিল। আমিও সামনে গিয়ে দাঁড়ালাম। ও আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে সেই একই দ্বিধা, একই আকর্ষণ। আমি ওর হাত ধরলাম। এবার আর হাত ধরা নয়, এবার আরও গভীরে যাওয়ার টান। আমি ওর চুলে হাত বোলালাম। ও আমার দিকে আরও একটু এগিয়ে এলো। আমাদের ঠোঁট একে অপরের খুব কাছে। মনে হচ্ছিল এই বুঝি চুমু খেয়ে ফেলব। সেই মুহূর্তে আমাদের বুকের ধুকপুকুনি যেন এক তালে বাজছিল। আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবটুকু সুখ যেন এক নিমেষেই পেতে চলেছি। ওর স্পর্শে আমি যেন গলে যাচ্ছিলাম। ওর সারা শরীরে এক অদ্ভুত মাদকতা। আমি ওর চোখে চোখ রাখলাম। সেই চোখে ছিল আমারই প্রতিফলন। সেখানে ছিল লুকোনো আবেগ, নিষিদ্ধ কামনা, আর এক গভীর ভালোবাসা যা সমাজের চোখে অপরাধ, কিন্তু আমাদের হৃদয়ের কাছে ছিল স্বর্গ। ওর মুখটা আমার মুখের কাছে এলো। আমরা একে অপরের নিঃশ্বাস অনুভব করতে পারছিলাম। সেই উত্তেজনার মুহূর্তে যখন আমাদের ঠোঁট প্রায় স্পর্শ করতে যাচ্ছিল, ঠিক তখনই দরজায় টোকা পড়ল। কে হতে পারে এই অসময়ে? আমরা চমকে উঠলাম। একে অপরের থেকে সরে এলাম। আমার বুক ধুকপুক করছিল। কে? অরিন্দম নাকি অন্য কেউ? গল্পটি এখানে অসমাপ্ত রইল। আপনাদের কি মনে হয়, কে এসেছিল দরজায়? আমাদের এই নিষিদ্ধ অনুভূতির কি হবে? আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান। আর এই গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।